Dear students, how are you? I think you are all well, and now we will discuss as transformation of sentence for class 8. You know that there are different kinds of transformation. We will discuss today assertive to interrogative. It is one of the easiest item for you. You know that. And we will discuss these things assertive to interrogative. In your exam, the question will be said assertive to interrogative and it will be interrogative to assertive. As we are learning first, we will learn today assertive to interrogative. Assertive sentence is very much easy for you and we have to transfer it. Only for this, you have to know some auxiliary verb. You know there are different kinds of auxiliary verb. This is some example for you. There is some auxiliary verb. Am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, must, ought to, need, dare, used to. Those are the auxiliary verb. First you have to read and read hard these things in your memory, because you have to find out the auxiliary verb from assertive sentence, and you have to make this kinds of sentence because it is a structure of interrogative sentence. তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে এরকম ধরনের স্ট্রাকচার তৈরি করতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে এরকম ভাবে স্ট্রাকচার তৈরি করতে হবে। AV that's mean auxiliary verb. S that's mean subject. PV that's mean principal verb. O that's mean object, and you have to set note of interrogation, প্রশ্নবোধক চিহ্ন। আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এই রকম একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আমরা শুরু করি, কিভাবে করে শুরু করব? আমরা একটা উদাহরণ দিয়ে দেখেছি, রহিম ইজ প্লেইং ফুটবল। রহিম ইজ প্লেইং ফুটবল, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিম ইজ প্লেইং ফুটবল। ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অক্সিলারি ভার্ব। ইজ দেয়ার এনি অক্সিলারি ভার্ব? ডু ইউ নো? ইজ দেয়ার এনি অক্সিলারি ভার্ব? Yes, you have already find. This is auxiliary verb. This is auxiliary verb. That means is auxiliary verb. Auxiliary verb, and we have to make these kinds of sentence. যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, আমাদেরকে করতে হবে কি হ্যাঁ বোধক থাকলে করতে হবে না বোধক, না বোধক থাকলে করতে হবে হ্যাঁ বোধক। ছেলেমেয়েরা ভালো করে বুঝো। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব, আমাদের এরকম স্ট্রাকচার আছে, এরকম জিনিস তৈরি করতে হবে। আমরা হ্যাঁ বোধক থাকলে করব না বোধক, না বোধক থাকলে করতে হবে হ্যাঁ বোধক। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে, রহিম ইজ প্লেইং ফুটবল, সেন্টেন্সটা হ্যাঁ বোধক। আমাদেরকে ইন্টারোগেটিভ করব, আমাদেরকে না বোধক বানাতে হবে। অনেক সময় কিন্তু প্রশ্নতে লেখা থাকে সেন্টেন্সের পাশে এখানে ইন্টারোগেটিভ, আবার অন্য সময় লেখা থাকে ইন্টারোগেটিভ নেগেটিভ, দুটোই কিন্তু একই কথা। আমাদের ইন্টারোগেটিভ থাকলেও আমাদেরকে যা করতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ থাকলেও ঠিক তাই করতে হবে। আমরা প্রথমে ইন্টারোগেটিভ নেগেটিভ বা শুধু ইন্টারোগেটিভ যেটাই হোক না কেন আমরা করার চেষ্টা করি। এখানে আছে সাহায্যকারী ভার্ব ইজ। আমরা প্রথমে ইজটাকে সামনে নিয়ে গেছি, যেহেতু আমরা তৈরি করবো এভাবে করে সাহায্যকারী ভার্ব। দেখো খেয়াল করে এখানে অক্সিলারি ভার্ব আছে আগে, অক্সিলারি ভার্বটা আমরা এখানে নিয়ে এসেছি। আমার সেন্টেন্সটা হ্যাঁ বোধক, তাই আমরা কি করেছি না বোধক। এখন না বোধক করার জন্য আমাদেরকে ইজ নট, এখন যেহেতু সেন্টেন্সটা প্রথমে শুরু হয়েছে আমরা আইটাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, যার কারণে হয়ে গেল ইজ, এবং এটাকে সংক্ষেপে লিখেছি। আমরা যদি ইজ নট লিখি তবুও হবে, ভালো হয় ইজেন্ট লিখতে পারলে। ইজেন্ট রহিম মূল ভার্ব নিয়ে আসলাম, আমি এখানে প্রিন্সিপাল ভার্ব নিয়ে এসেছি, আমরা প্রিন্সিপাল নিয়ে এসেছি। অবজেক্ট অবজেক্ট, ইজেন্ট রহিম প্লেইং ফুটবল। ছেলেমেয়েরা একটু খেয়াল করে দেখো, ইজেন্ট রহিম প্লেইং ফুটবল, অর্থাৎ আমরা এখানে খেয়াল করলাম সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, সাহায্যকারী ভার্বের পরে সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্টের পরে মূল ভার্ব নিয়ে আসলাম, তারপরে অবজেক্ট নিয়ে আসলাম। আমাদের সেন্টেন্সটা হয়ে গেল এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমরা যদি সব করেছি কিন্তু এই চিহ্নটা যদি না দেই তাহলে কিন্তু আমাদের কাজটা ঠিক হলো না, আমাদের কিন্তু খাতায় মার্কিং ঠিকভাবে আসবে না।
এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, সব কিছু একটু যত্ন সহকারে করতে হবে। আমাদের প্রথমে সাহায্যকারী ভার্ব বসিয়েছি, তারপরে নাবোধক যেহেতু আমরা নাবোধক করেছি, নট ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট নিয়ে এসেছি, তারপর মূল ভার্ব নিয়ে এসেছি এবং তারপরে অবজেক্ট নিয়ে এসেছি এবং সবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করেছি। আমাদের এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। অবশ্যই তোমরা এখন বাসাতে এটা নিয়ে প্র্যাকটিস করো, সেন্টেন্স লেখো। আমাদের বিভিন্ন ধরনের উদাহরণগুলো আছে, আমি এখানে একটা উদাহরণ দিলাম, রহিম ইজ প্লেইং ফুটবল। কোনো উদাহরণগুলো তৈরি করো। যেমন হতে পারে কি, আই অ্যাম রানিং দেয়ার। এখানে সাহায্যকারী ভার্ব কোনটা? এম হচ্ছে রানিং, এম হচ্ছে সাহায্যকারী ভার্ব। এমটাকে তুমি সামনে নিয়ে যাও, এরপরে বলো এম এন্ড আই রানিং দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। এভাবে করে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারবো। এখন আমরা এগুলো করতে হবে। ইন্টারোগেটিভ করার জন্য এটা একটা সাধারণ ফর্মুলা হলো, আমরা একটু তার পরের ধাপে যাই। আমরা অবশ্যই এখন যেটা আমরা করলাম এই নিয়মটা, এটাকে আমরা আবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমরা এটা করতে পারবো। আমরা তার পরের ধাপে যাই, এইখানে চলে আসি। আমরা এখানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্ট হেল্পস মি। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নাই, এখানে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব। আমরা আগে বলেছি আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব আমাদের লাগবে, কিন্তু মজার বিষয় এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে আমরা কি করব? যখন সাহায্যকারী ভার্ব থাকবে না সেন্টেন্সে, যেমন এখানে নাই, যেটা সাহায্যকারী ভার্ব যখন থাকবে না, তখন সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদেরকে সাহায্যকারী ভার্ব এখান থেকে ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা আমাদের নিয়ে আসতে হবে। ডু অথবা ডাজ অথবা ডিড, যে কোনো একটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ছেলেমেয়েরা, আমি আবার বলছি, আমাদের অনেক সেন্টেন্স আছে যেগুলো সেন্টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব থাকে না। যখন সাহায্যকারী ভার্ব থাকে না, তখন আমাদেরকে কাজ করতে হবে। তারপর আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব সামনে নিয়ে যেতেই হবে। তাহলে সাহায্যকারী ভার্ব আমাদের যেহেতু লাগবে, এখানে আমাদের সাহায্যকারী ভার্ব নাই। সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি নিব? যখন সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন ডু, ডাজ অথবা ডিড, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে। এখন কোনটাকে কখন নিব, এটা একটা প্রশ্ন চলে আসে। ছেলেমেয়েরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবার আমাকে খেয়াল করতে হবে এটা কোন টেন্সে আছে। সাধারণত আমরা সবাই জানি যে সাহায্যকারী ভার্ব থাকে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি আবার বলছি, সাধারণত সাহায্যকারী ভার্ব থাকে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সাহায্যকারী ভার্ব আমরা নিব ডু অথবা ডাজ। ছেলেমেয়েরা, আমি আবার বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় টেন্স হয়, তাহলে সাহায্যকারী ভার্ব নিব ডু অথবা ডাজ। আমি সংক্ষেপে লিখলাম প্রিয়ার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। সাহায্যকারী ভার্ব নিব হচ্ছে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে নিব হচ্ছে হলো ডিড। ছেলেমেয়েরা, প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাহায্যকারী ভার্ব নিব ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে নিব হচ্ছে আমরা ডিড। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাহায্যকারী ভার্ব নাই। তাহলে এখানে আমরা কি নিব? ডু নিব না ডাজ নিব না ডিড নিব? আমরা আগেই বললাম প্রেজেন্ট ইনডিফিনিট নিব ডু অথবা ডাজ। আমাদের দুটো চলে আসছে, এটা বাদ চলে গেছে। এখন আমরা এখানে ডু নিব না ডাজ নিব? এবার আমাদেরকে খেয়াল করতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নিতে হবে ডাজ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নিতে হবে ডাজ। এবং যথারীতি আমাদের হাব থাকলে করতে হবে নাবোধক, নাম থাকলে করতে হবে হাবোধক। আমরা সেই সময় এখানে আমাদের পেয়েছি স্টুডেন্ট, স্টুডেন্ট একবচন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। As it is third person singular number, we will use here does, and we have to make it negative. এবং সেই সময় আমরা ব্যবহার করলাম এখানে doesn't, doesn't, doesn't the student help me, doesn't the student help me. Dear student, that structure আমাদের এখানে তো আগে লেখা আছে। সাহায্যকারী ভার্ব, এই দেখো সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট এই দেখো সাবজেক্ট, এই দেখো প্রিন্সিপাল ভার্ব, এই দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট এই যে অবজেক্ট, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন, একদম সোজা মিলে গেছে। ডাজন্ট দ্য স্টুডেন্ট হেল্প মি, নোট অফ ইন্টারোগেশন, আমাদের সেন্টেন্স শেষ হয়ে গেল। আমরা এভাবে করে পুরো কাজগুলো করব। তবে এখানে যেটা আমরা ভুল করি ছেলেমেয়েরা, এখানে কিন্তু এস আছে, আমাদের এখানে কিন্তু এস থাকবে না। তোমরা হয়তো সবাই জানো ডু ডাজ ডিড এর পর সেন্টেন্সে যখন ডু ডাজ ডিড ব্যবহার করা হয়ে থাকে, তারপরে মূল ভার্বের সঙ্গে এস বাই এস কখনো ব্যবহার করা হয় না। আমাদের এখানে যেহেতু ডাজ ব্যবহার করা হয়ে গেছে, আমরা কিন্তু এখানে এস বাই এস ব্যবহার করতে পারবো না। এস বাই এস ব্যবহার করতে গেলে আমাদের সেটা ভুল হয়ে যাবে। আমরা সেই সময় ব্যবহার করলাম ডাজন্ট দ্য স্টুডেন্ট হেল্প মি। আমরা এখন এগুলো কাজগুলো করব, বাসাতে আমরা এগুলো
এই একটা উদাহরণ আমি বললাম, তুমি উদাহরণগুলো এখন তৈরি করো, একাধিক উদাহরণ তোমরা এখন তৈরি করো, তৈরি করে দেন একের পর এক ব্যবহার করো, দেখবা যে আমাদের জন্য কতটাই সহজ হয়ে গেছে। আমরা দুটো নিয়ম করলাম, এবার আমরা আরেকটা নিয়মের দিকে চলে যাবো ছেলেমেয়েরা। ইন্টারোগেটিভ যেহেতু আমরা করছি আজকে, আমরা মেইন করছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কয়েকটা নিয়মের ভিতরে আমরা মাত্র দুটো নিয়ম আলোচনা করলাম, এখন আমরা আরেকটা নিয়ম আলোচনা করবো। দেখা যাক এটাও খুব সহজ একটা নিয়ম। সাধারণত ছেলেমেয়েরা খেয়াল করে দেখো, একটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকে, এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব নাই, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এবার আরেকটা নিয়মের দিকে যাই, সেই নিয়মটা আরো সোজা, সেই নিয়মটা নিয়ে একটু কাজ করব, দেখি তোমরা বা আমরা সবাই বুঝতে পারি কিনা। আচ্ছা দেখো ছেলেমেয়েরা খেয়াল করে, সাবজেক্টের শুরুতে যদি এভরি এভরি অথবা নো থাকে, ছেলেমেয়েরা আমি আবার বলছি, সাবজেক্টের শুরুতে যদি এভরি অথবা নো থাকে, তাহলে প্রশ্ন করার সময় সাবজেক্টের পরিবর্তে হু অথবা হুইচ ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বেশি পরীক্ষা দেওয়া, সেই জন্য আমাদের এটা সম্বন্ধে আরো বেশি সচেতন হতে হবে। তবে এটা ব্যবহার করতে হলে আমাদের আগের জিনিসগুলো, আগের যে দুটো নিয়ম বললাম সেই নিয়ম সম্বন্ধে একটু ভালো ধারণা থাকতে হবে, এই জন্য আমরা একটু পরে আলোচনা করছি। আমি আবার বলছি, সাবজেক্টের শুরুতে যদি এভরি অথবা নো থাকে, তাহলে প্রশ্ন করার সময় সাবজেক্ট এর পরিবর্তে, সাবজেক্ট কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সাবজেক্ট এর পরিবর্তে হু অথবা হুইচ ব্যবহৃত হয়। আচ্ছা আমরা একটা কাজ শুরু করি। এখন হু কোথায় ব্যবহৃত হবে, হুইচ কোথায় ব্যবহৃত হবে, এটা আমাদের জানা দরকার। যদি সাবজেক্টটা মানুষ হয়, তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে বসবে হু, আর সাবজেক্টটা যদি মানুষ বাদে অন্য কোনো কিছু হয়, তাহলে হবে হলো হুইচ। ছেলেবেলাকে আবার বলছি, ভালো করে বোঝো, সাবজেক্ট যদি মানুষ থাকে তাহলে হবে হু, আর মানুষ বাদে অন্য কোনো কিছু যদি থাকে তাহলে হবে হুইচ। আমরা একটা উদাহরণের দিকে যাই। এভরি স্টুডেন্ট ছেলেবেলা আমরা একটা সেন্টেন্স লিখেছি, একটু দেখো খেয়াল করে, এভরি স্টুডেন্ট কামস ইন টাইম। ছেলেমেয়েরা খেয়াল করে দেখো, এখানে এভরি কথাটা যুক্ত আছে, সাবজেক্টের শুরুতেই আছে আমাদের এভরি। আর যেহেতু সাবজেক্টের শুরুতে এভরি আছে, এবার কিন্তু আমাদের আগের যে দুটো নিয়ম করলাম ওরকম নিয়ম খুব একটা কাজ করবে না। এখানে আমাদের খেয়াল করতে হবে, এভরি অথবা নো থাকলে সাবজেক্টের পরিবর্তে হু অথবা হুইচ ব্যবহার করব। আমাদের এভরি আছে, তার মানে আমরা হু অথবা হুইচ ব্যবহার করব কোথায়, সাবজেক্টের পরিবর্তে। এভরি স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টটা হচ্ছে হলো মানুষ, যেহেতু মানুষ আমরা প্রথমেই ব্যবহার করবো এখানে হু। ছেলেমেয়েরা আমরা হুটা কার পরিবর্তে, সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করলাম। এভরি স্টুডেন্ট পরিবর্তে নিয়ে আসলাম আমরা হু। এবার আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের স্ট্রাকচারে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে প্রথমে, তাহলে সাহায্যকারী ভার্বগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব কোথায় পাবো, সাহায্যকারী ভার্ব তো না এখানে, আমরা আগেই শিখে এসেছিলাম সাহায্যকারী ভার্ব না থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ অথবা ডিড আমাদেরকে গ্রহণ করতে হবে। এই নিয়মের দিকে আবার চলে যাচ্ছি। তাহলে আমাদের এইখানে দেখতে পাচ্ছি এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সাবজেক্ট এবং তারপরে ভাবমূল ভাবে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ, এটা আমরা আগেই কিন্তু শিখে এসেছি ছেলেমেয়েরা, ডু অথবা ডাজ। তাহলে আমরা এখানে ডু নিব না ডাজ নিব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিতে হবে আমাদেরকে ডাজ, আমরা পেয়ে গেলাম সাহায্যকারী ভার্ব ডাজ। এখন ডাজ হ্যাবোধক আছে করতে হবে আমাদেরকে না বোধক, ছেলেমেয়েরা হ্যাবোধক আছে করতে হবে না বোধক, সেই সুবিধা আমরা ব্যবহার করলাম ডাজ নট, আমরা সংক্ষেপে লিখে করলাম ডাজেন্ট। ডাজ নটকে আমরা যখন সংক্ষেপে লিখি তখন হয়ে যায় ডাজেন্ট, হু ডাজেন্ট। তারপর মূল ভার্ব নিয়ে আসি কাম, মূল ভার্ব। তবে আমরা আগে বলেছি এস কিন্তু থাকবে না, তার কারণ আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে যদি ডু ডাজ বা ডিড ব্যবহার করা হয়ে থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস আর লাগার কোনো সুযোগ থাকে না, সেই সুবাদে হু ডাজেন্ট কাম। তারপরে যা ছিল তাই, যেগুলো যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট বসাবো, যেহেতু আমাদের অবজেক্ট নাই আমরা অবজেক্ট বসালাম না, এক্সটেনশন ছিল আমাদের এক্সটেনশন বসাই ফেললাম। ছেলেমেয়েরা খেয়াল করে দেখো আমাদের কিন্তু ইন্টারপ্রেটিভ হয়ে গেল। এখন আমরা এই যে নিয়মটা বললাম, এই নিয়মটা যদি আমরা ভালোভাবে একটু পড়ি, একটু ভালোভাবে প্র্যাকটিস করি, আমরা এখানে যেগুলো আছে এই নিয়মগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, আমাদের যদি ইন্টারপ্রেটিভ খুব একটা সহজ হবে, কঠিন হবে না, আমরা একদম সহজভাবে কাজ করে ফেলতে পারবো। আমাদের জন্য এই সকল বিষয়গুলো একটু শিখতে হবে, শেখার পরে চেষ্টা করতে হবে। আমরা আগে বললাম এভরি অথবা নো থাকলে ব্যবহার করতে হবে হু অথবা হুইচ, সেই সুবিধা আমরা ব্যবহার করলাম, এটা এভরি ছিল আমরা হু ব্যবহার করলাম। এবার একটু
নো এর ব্যবহারের দিকে যাই। এটা ব্যবহার করি আমরা, দেখা যাক আমরা পারি কিনা। আমরা একটু দেখি ছেলেমেয়েরা। Nobody played the game. ছেলেমেয়েরা খেয়াল করে দাও, এখানে কিন্তু প্রথমেই আছে হলো নো। তার মানে আমরা একটু আগে যে সূত্র দিকে যাচ্ছিলাম, এভরি অথবা নো থাকলে, এভরি অথবা নো থাকলে প্রশ্ন করার সময় হু অথবা হুইচ ব্যবহার করতে হবে। আমাদের এখানে প্রথমে নো দ্বারা শুরু হয়েছে, তার মানে এখানে আমাকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি নো, তারপরে দেখতে পাচ্ছি বডি। আমরা ধরে নিচ্ছি যেটা মানুষ, অবশ্যই এটা একটা মানুষ। নোবডি প্লেড দ্য গেম, দিস ইজ ম্যান। আমরা মানুষ যেহেতু, আমরা আবার এখানে ব্যবহার করব হচ্ছে হু। আমি চলে গেলাম, প্রথমে বসাই নোবডির পরিবর্তে বসালাম হু। এবার একটু ব্যতিক্রম, নোবডি থাকলে এবার একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কেমন? নোবডি থাকলে আমাদেরকে সাহায্যকারী ভাবে, যেখানে বলেছিলাম আমাদের সাহায্যকারী ভাবে ব্যবহার করতে হবে। নোবডি থাকলে ব্যতিক্রম হচ্ছে এখানে কোনো সাহায্যকারী ভাবে ব্যবহার করতে হবে না। নোবডি থাকলে কোনো অর্থাৎ নো এর ব্যবহার যদি থাকে, তাহলে প্রশ্ন করার সময় আমাদের কোনো সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে না। তাহলে সাহায্যকারী ভাব করতে হলে আমরা সরাসরি মূল ভাব ব্যবহার করব, কারণ আমরা আগেই সাবজেক্টের পরিবর্তে হু ব্যবহার করেছি। এবার আমাদের নোবডি আছে, তার পরিবর্তে ব্যবহার করলাম হু। এবার লিখে ফেলি, তার মানে মূল ভাবটা হু এর পর বসালাম প্লে, পি এ এ ওয়াই ই ডি, প্লেড। যা আছে তাই একদম হু তাই। তারপরে দা গেম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ছেলেমেয়েরা দেখো আমাদের কিন্তু হয়ে গেল, নোবডি ছিল, হয়ে গেল হু প্লেড দ্য গেম। একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা জানি হাবোধক থাকলে না বোধক করতে হয়, না বোধক থাকলে হাবোধক করতে হয়, এটা একটু ভিন্ন ধরনের জিনিস। যখন এভরি অথবা নো থাকে, আমরা যখন হু অথবা হুইচ ব্যবহার করব, তখন এই না বোধক থেকে হাবোধক করার সময় আমাদেরকে আর ব্যবহার করতে হবে না, সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে না। এটুকুই আমরা কাজ করতে পারবো। এখন আমরা যেটুকু আজকে আলোচনা করলাম, আমরা যদি চেষ্টা করি যে এগুলোর মধ্যে দিয়ে আমরা ইন্টারপ্রেটগুলো করবো, তাহলে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। আমরা যেটুকু করলাম একটু কখন বারবার বাসায় প্র্যাকটিস করবো, একটা একটা করে প্র্যাকটিস করবো। আমাদের কাছে প্রশ্ন আছে, আমাদের কাছে উদাহরণ আছে, বই আছে, ম্যাটেরিয়ালসগুলো আছে, এগুলো আমরা একটা একটা করে নিব, দেখি তো কোন নিয়মের ভিতর পড়ছে। যেটা আমাদের নিয়মের ভিতর পড়বে সেটা আমরা তাই করে ফেলতে পারবো। এর মধ্যে যদি কোনো সমস্যা আমাদের সৃষ্টি হয়, তাহলে আমরা যখন স্কুলে আমাদের আসবো, স্কুলে আসে স্যারের সঙ্গে দেখা করবো, স্যার আপনারা শিখিয়েছিলেন এরকম, এই জিনিসটা এরকম হলো, আমার এটা মিলল না কেন? আসলে মানুষ যারা করে, কাজ করে, তারই কিন্তু ভুল হয়। তুমি যখন কাজ করবা তখন কিন্তু তোমার ভুল হবে, যে কাজ করবে না তার কোনো ভুল নাই। তুমি চেষ্টা করে যাও এগুলো নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করার, ইনশাল্লাহ তোমার জন্য কোনো সমস্যা হবে না এবং সফলতা তোমার আসতে বাধ্য হবে। আজকে এটুকু পর্যন্ত আমাদের ক্লাস থাকো। আগামী দিন আরও হয়তো ভালো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা ভালো টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। খুদা হাফেজ।